dear students, welcome to GKGS King or GS Sir YouTube channel. প্রত্যেককে বলবো স্বাগতম, গুড ইভিনিং। আমরা যেমন প্রত্যেকদিন রাত 9টার সময় আমরা ক্লাস করি কি GKGS এর যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, সেটা আজকের আমাদের কিন্তু চলছে। প্রত্যেকে বলবো যে আমাদের এই ক্লাসে প্রত্যেকে আমরা এখানে যে ক্লাস সম্পর্কিত যাবতীয় যা বা অন্যান্য কোনো মানে বিষয় সম্পর্কিত জানতে গেলে আমার এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে প্রত্যেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমাদের কিন্তু এখন অলরেডি কিন্তু তোমরা দেখো যে এই জায়গায় তোমরা দেখতে পাবে যে আমাদের যে কোর্সগুলো চলছে সেটা কি ম্যাথ এবং রিজনিং এর যে কোর্স চলছে তার সম্পর্কে জানতে আমার হোয়াটসঅ্যাপে নাম্বারে করবে। যে এখানে আমি কি করব 250টার উপরে ক্লাস, হ্যাঁ, এবং এখানে আমরা কি বেসিক টু অ্যাডভান্স সমস্ত ম্যাথ করব। গুগল মিটের ক্লাস হবে, সপ্তাহে আমাদের 6 দিন কিন্তু ক্লাস হয় এবং রবিবার করে সানডে করে মক টেস্টের ব্যবস্থা রয়েছে। এবং আমাদের কিন্তু কি GKGS এর কিন্তু অনলাইন হচ্ছে সেরা শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। গুগল মিটের মাধ্যমে প্রত্যেকদিন ক্লাস দেওয়া হয়ে থাকে। প্রত্যেকটা সাবজেক্ট যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিন্তু সমস্ত ক্লাস কিন্তু দেওয়া হয়ে থাকে আমাদের এই যে আমাদের হচ্ছে গুগল মিটের মাধ্যমে প্রাইভেট যেটা ক্লাস হয় তার সম্পর্কে জানতে এটা যোগাযোগ করো। এবং প্রত্যেকটা ব্যাচ কিন্তু প্রত্যেকটা হচ্ছে মানে ব্যাচ থেকে A to Z কভার করা হয়ে থাকে। সমস্ত রাজ্যে ও কেন্দ্র সরকারের পরীক্ষা এটা কভার হবে এবং 6 দিনের ক্লাস হয়, মক টেস্টের ব্যবস্থা রয়েছে। এবং তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু এটা ব্যাচটা কিন্তু পারচেজ করো বা দেখো বা জানতে আমাকে ফোন করে নিও। এখানে কি প্রত্যেক মাসিক মাইনা রয়েছে, যে তোমাকে হচ্ছে যে কোর্স ফি যেমন হচ্ছে পুরো অল এর ক্ষেত্রে যদি তুমি হচ্ছে রিজনিং এর ব্যাচটা মানে জিকে এর ব্যাচটা তুমি কেনো, তখন তার সঙ্গে কিন্তু কি হবে তোমার ম্যাথের ব্যাচটা কিন্তু ফ্রি দেওয়া হবে। ম্যাথ রিজনিং এর ব্যাচ তোমাকে ফ্রি দেওয়া হবে এবং তারপরে ইংলিশটা কিন্তু তোমাকে অ্যাড করে দেওয়া হবে। শুধুমাত্র তুমি ম্যাথ রিজনিং করতে পারো, অথবা তুমি জিকে যদি নাও তোমার তার সঙ্গে তোমার দুটো ক্লাস তোমাকে ফ্রি দেওয়া হবে। চলো আর নেক্সট তোমার যাই হলো। আচ্ছা, আমাদের আজকে ক্লাস দেখো কি প্রস্তাবনা ও সংবিধানের উৎস। কি প্রস্তাবনা এবং সংবিধানের উৎস সেটা সম্পর্কে আমাকে কিন্তু পড়তে হবে। প্রস্তাবনা এবং সংবিধানের উৎস বলছে প্রস্তাবনা বলতে কি বোঝায়, বলছে এটা হচ্ছে সংবিধানের মুখবন্ধ। প্রস্তাবনা কি সংবিধানের মুখবন্ধ। প্রস্তাবনা হলো সংবিধানের বিষয়বস্তুর সংক্ষিপ্ত রূপ, যা থেকে আমরা সংবিধান রচিতদের মনোভাব, উদ্দেশ্য, সংবিধানের উৎস এবং সংবিধানের আইনগত নৈতিক ভিত্তির পরিচয় পেয়ে থাকি। প্রস্তাবনা সম্পর্কে প্রস্তাবনাকে ইংলিশে বলা হয় থাকে প্রিঅ্যাম্বল। কি বলা হয় থাকে প্রিঅ্যাম্বল। তাহলে প্রস্তাবনাকে ইংলিশে বলা হয় কি প্রিঅ্যাম্বল। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, আচ্ছা এই টার্মগুলো মনে রাখো, কি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি তার সকল নাগরিকদের জন্য। হ্যাঁ, এই আমরা মানে কি ভারতের জনগণ, এইটা আমরা কিন্তু মনে করো আমরা মানে কারা ভারতের জনগণ এটা। এবং ভারত কি রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, প্রজাতন্ত্র রাষ্ট্রটা কিন্তু মনে রাখতে হবে। এবং এই সমস্ত যে তথ্যগুলো রয়েছে এবং কি রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও এবং হচ্ছে কি এবং তার সঙ্গে রয়েছে কি উপাসনার হচ্ছে স্বাধীনতা, মর্যাদা, সুযোগ এবং সুবিধার মতো সৃষ্টি এবং সকলের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, দেখো এই সৌভ্রাতৃত্ববোধ রয়েছে এবং ব্যক্তি মর্যাদা, ঐক্য, সুসংহতি এবং হচ্ছে সংহতি এবং সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে 1949 সালে, কবে 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়। সংবিধান গ্রহণ করা হয় কবে 1949 সালে 26শে নভেম্বর। নেক্সট চলো কি বলছে। চলো আমাদের দেখো প্রশ্ন কি যে প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমরা জানো। সার্বভৌম, হ্যাঁ, বা সোভারেন্টি মানে কি যে রাষ্ট্র, দেখো কালকে চেঞ্জ করি, রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক সমস্ত বিষয় চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্র কি অভ্যন্তরীণ এবং বৈদেশিক সমস্ত বিষয় চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং আভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। কে আমাদের রাষ্ট্র। সমাজতান্ত্রিক বলছে মানে কি যে একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে সম্পদ এবং অর্থের মালিকানা এবং হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ কোনো ব্যক্তি মালিকানা থাকে না।
ঠিক আছে? ধর্ম নিরপেক্ষ, রাষ্ট্রের হচ্ছে কোনো জাতীয় ধর্ম থাকবে না। হ্যাঁ, রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, ধর্মের ভিত্তিতে কোনো কর আরোপ করা হবে না, রাষ্ট্রের সকল নাগরিকের হচ্ছে স্বাধীনভাবে আপন ধর্ম পালন করা ও প্রচার করতে পারবে। নেক্সট চলো। দেখো, গণতান্ত্রিক। হুম, আরে ভাই কোথায় রে? গণতান্ত্রিক মানে কি, দেখো, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং বিশেষে নির্বিশেষে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধির দ্বারা গঠিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। আর সাধারণতন্ত্র মানে বা প্রজাতন্ত্র মানে কি, মানে এটাই যে রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদটি বংশানুক্রমিক নয়, নির্বাচিত পদ হবে, যা যিনি রাষ্ট্রের হচ্ছে সকল প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দিষ্ট সময় কাজে নিয়োজিত। দেখো কি রয়েছে, কি সাধারণতন্ত্রে কি হয়, প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে, কি প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে, যাকে বলা হয় কি বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এটা কত বছর? 18 বছর বয়সের উপর থেকে, ঠিক আছে? এবং হচ্ছে পুরুষ বর্ণ এবং হচ্ছে যেখানে স্ত্রী পুরুষ বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে নির্বাচন করার ও নির্বাচিত হবার অধিকার রয়েছে। আমরা নেক্সট আমরা যাব। দেখো, দেখো প্রস্তাবনা সম্পর্কে বিভিন্ন উক্তি রয়েছে, সেই উক্তিগুলো কিন্তু পড়তে হবে। যেমন হচ্ছে কি, প্রস্তাবনা সম্পর্কে বিভিন্ন উক্তি, দেখো এন এ পালকিওয়ালা ইনি কি বলছে, বলছে সংবিধানের এই যে প্রস্তাবনাকে, প্রস্তাবনা প্রিয়াম্বেলকে, যে প্রিয়াম্বেলকে তিনি কি বলছে, তিনি প্রিয়াম্বেলকে বলছে কি সংবিধানের হচ্ছে পরিচয় পত্র। তাহলে এন এ পালকিওয়ালা কি বলছে, প্রস্তাবনাকে বলা হচ্ছে সংবিধানের পরিচয় পত্র। কে এম মুন্সি যিনি ছিলেন তিনি কি বলছে, বলছে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল। তাহলে কি বলছে যে এম কে কে মুন্সি কি বলছে, ভারতীয় সংবিধানের হচ্ছে রাজনৈতিক রাশিফল কাকে বলছে, প্রিয়াম্বেলকে। ঠাকুরদাস যে ভার্গব ছিলেন তিনি কি বলছেন, সংবিধানের আত্মা বা সোল অফ দ্য কনস্টিটিউশন। তাহলে প্রিয়াম্বেলকে যদি প্রশ্ন হয়, প্রিয়াম্বেলকে কে সংবিধানের আত্মা বলছে বা সোল অফ দ্য কনস্টিটিউশন বলছে, ঠাকুরদাস ভার্গব। আর্নেস্ট বাকার কি বলছে, আর্নেস্ট বাকার বলছে দ্য কি নোট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে হচ্ছে প্রিয়াম্বেলকে আর আর্নেস্ট বাকার কি বলছে, দ্য কি নোট অফ দ্য কনস্টিটিউশন। আমরা নেক্সট আমরা যাব। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো, কি হলো, আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও এটা তোমরা প্রত্যেকে। যে ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে, ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক, যদি বলা হয় ভারতের সংবিধানের যে প্রস্তাবনা প্রিয়াম্বেল, সেই প্রিয়াম্বেলের জনক কে, প্রিয়াম্বেলের জনক হচ্ছে কে, প্রিয়াম্বেলের জনকের নাম প্রত্যেকে মনে রাখবো, কি জওহরলাল নেহরু। কি জওহরলাল নেহরু। প্রিয়াম্বেলের জনক কে, জওহরলাল নেহরু। যদি বলে ভারতের প্রিয়াম্বেলের জনক জওহরলাল নেহরু। 1946 এ 13ই ডিসেম্বর 1946 এর 13ই ডিসেম্বর কি হচ্ছে, পণ্ডিত জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব দিচ্ছেন। এই উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা যাকে ইংলিশে বলা হয় কি দ্য অবজেক্টিভ রেজলিউশন। তাহলে যদি প্রশ্ন হয় যে ভারতের প্রিয়াম্বেলের জনক কাকে বলা হয়, তাহলে পণ্ডিত জওহরলাল নেহরু। এই পণ্ডিত জওহরলাল নেহরু যদি বলা হয়, বা যে অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব এই সংবিধানের, এটা কে দেন, তাহলে এটা হচ্ছে জওহরলাল নেহরু। কবে? 1946 এ 13ই ডিসেম্বর কিন্তু
পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু কি দিচ্ছে, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত কিন্তু প্রস্তাব দিচ্ছে। এবার এটা কিন্তু এটি উত্থাপন করা হয় কবে, এটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে উত্থাপন করা হবে 22 জানুয়ারি 1947। তাহলে 22 জানুয়ারি 1947 কিন্তু অধিবেশনে হচ্ছে উত্থাপন করেন এবং এটা কিন্তু সর্বসম্মতভাবে কিন্তু গৃহীত হয় 22 জানুয়ারি। কিন্তু পরবর্তীকালে এটি প্রস্তাবনা আকারে কিন্তু লিপিবদ্ধ করা হয়ে থাকে। ঠিক আছে, বলছে ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে। তাহলে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনার ধারণা, যদি বলা হয় প্রিয়াম্বেলের ধারণা, যে প্রিয়াম্বেল যে প্রিয়াম্বেলের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে বলা হবে তাহলে ইউএস এর কনস্টিটিউশন থেকে। কোথা থেকে? ইউএস এর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে প্রিয়াম্বেল, বা যাকে বলা হয় প্রস্তাবনার ধারণা নেওয়া হচ্ছে কিন্তু মানে ইউএসএ ওর হচ্ছে কনস্টিটিউশন থেকে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, এবার দেখো আমেরিকার সংবিধান হলো প্রস্তাবনা সমৃদ্ধ একটি প্রথম লিখিত সংবিধান। যদি বলে প্রথম লিখিত সংবিধান কোনটি, প্রথম লিখিত সংবিধান কোনটি বলা প্রশ্ন করে, তাহলে কোনটা হবে? ইউএস এর সংবিধান। ইউএস এর সংবিধান কিন্তু প্রথম কিন্তু লিখিত সংবিধান। ঠিক আছে, ফার্স্ট লিখিত সংবিধান। আর যদি প্রশ্ন করে বিশ্বের মধ্যে সবথেকে বড় বা বৃহত্তম লিখিত সংবিধান কোনটা, কোন দেশে রয়েছে বৃহত্তম লিখিত সংবিধান? বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশে রয়েছে? সেটা হবে কোথায়? সেটা হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া পৃথিবীর মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান রয়েছে। নেক্সট চলো সংশোধন সম্পর্কে। হ্যাঁ, এবার আমরা দেখো সংবিধানে কিন্তু দেখো সংশোধন হয়েছে এবং আমরা সব কি পড়েছে। আচ্ছা, আচ্ছা, সংবিধানের সঙ্গে যুক্ত কিছু সংশোধন দেখো। মানে সংশোধন মানে কি, যাকে বলা হয় সিএএ। সিএএ মানে কি, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে মনে রাখো কি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা হয় তাকে ইংলিশে। ঠিক আছে, এবার 1960 সালে বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যেহেতু প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, সেহেতু 368 নম্বর ধারায় মাধ্যমে সংবিধান সংশোধনযোগ্য বলে বিবেচিত হতে পারে না। তাহলে যদি কি বলছে, 1960 সালে বলছে বেরুবারি মামলা, এটা মনে রাখবে কি বলছে, বেরুবারি মামলায় বলছে যে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন যে সংবিধানের প্রস্তাবনা এটা সংবিধানের কিন্তু অংশ নয়। কোন মামলা দিচ্ছে? 1960 সালে বেরুবারি মামলা। এটা পরীক্ষায় পড়ে যে বেরুবারি মামলা কবে হয়? 1966। এখানে হচ্ছে কি রায় দিচ্ছে, সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে সংবিধান হচ্ছে প্রস্তাবনাটা সংবিধানের অংশ নয় এবং 368 নম্বর ধারা হচ্ছে মাধ্যমে সংবিধান সংশোধনযোগ্য বলে বিবেচিত হবে না। এবারে যদি বলা হয় যে সংবিধান সংশোধন করা হয়, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? সংবিধান যে সংশোধন করা হচ্ছে এটা কত নম্বর আর্টিকেলে যদি বলা হয়, দেখা যাবে তোমার এটা কি হবে? সংবিধান সংশোধন করা হয় আর্টিকেল নম্বর 368 নম্বর আর্টিকেলে কিন্তু সংবিধান সংশোধন করা হয়। সংবিধান সংশোধন করা হচ্ছে। ঠিক আছে, এবারে 1973 সালে কেশবানন্দ ভারতী মামলাতে তৎকালীন অ্যাটর্নি জেনারেল যুক্তি প্রদর্শন করেছিলেন যে প্রস্তাবনা কি বলছে, প্রস্তাবনা এটা দেখো মার্কিং করো, সংবিধানের অবিচ্ছেদ্য অংশ ও ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারা অনুসারে তা সংশোধনযোগ্য। তাহলে এইটা যা বলছে তার অপোজিট বলছে কোনটা? 1973 তে কেশবানন্দ ভারতী মামলাতে কিন্তু। এবং এই ঐতিহাসিক মামলায় সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারপতি বেরুবারি মামলার রায়কে ভ্রান্ত বলে অভিমত প্রকাশ করেছেন এবং সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তা সংশোধন করা যাবে কত নম্বর আর্টিকেল? আমি একটু আগে বললাম আর্টিকেল নম্বর 368 নম্বর আর্টিকেলে কিন্তু সেটা কিন্তু সংশোধন করা যাবে। কিন্তু কি বলা হয়েছে? কিন্তু দেখো, কিন্তু প্রস্তাবনার মূল গঠন বা বেসিক স্ট্রাকচার অফ দ্য প্রিঅ্যাম্বল এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এটা কিন্তু তোমার রায় দেওয়া হয়েছিল কবে? 1973 তে কেশবানন্দ ভারতী মামলায় কিন্তু রায় দেওয়া হয়
যে বেরিওয়ালি মামলা 1960 তে যে রায় দেয় সেটা কিন্তু পুরোটা ভ্রান্ত রায়, এবং সেক্ষেত্রে কি আমাদের যে সংবিধান সংশোধন করা যাবে কত 368 নম্বর ধারা অনুযায়ী। আর কি বলা হচ্ছে যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের কিন্তু অবিচ্ছেদ্য অংশ, এটা বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো প্রস্তাবনা। হ্যাঁ, এই প্রস্তাবনা মাত্র একবার সংশোধিত হয়েছে। তাহলে প্রস্তাবনা কিন্তু কতবার সংশোধিত হয়েছে? ওই পরীক্ষায় পড়া হয় প্রিয়াম্বেল বা প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? প্রিয়াম্বেল সংশোধিত হয়েছে মাত্র একবার। কবে? সেটা 1976 1976 সালে। কবে? 42তম 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু সংশোধন করা। তাই এখানে লেখা দেওয়া রয়েছে যে সংবিধানে মাত্র একবার সংশোধিত হয় কবে? 1946 তে হচ্ছে 1976 তে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মাধ্যমে, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আচ্ছা 42তম কি হলো ভাই? 42তম সংবিধান সংশোধনীতে হচ্ছে কি বলছে? 1976 সালে প্রস্তাবনাতে তিনটি নতুন শব্দ কিন্তু সংযোজিত হয়, অ্যাড করা হয়। কি কি? সমাজতাত্ত্বিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। তাহলে কি কি? এটা কি? সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। তাহলে আমায় দেখো যে 1976 সালে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কোন তিনটি ওয়ার্ড অ্যাড করা হয়? সোশ্যালিস্ট, সেকুলার এন্ড ইন্টিগ্রিটি। আর ভারতের সংবিধান কতবার সংশোধিত হয়? একবার। আচ্ছা প্রস্তাবনা সংশোধনের সময় ভারতের বর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? নামটা মনে রেখে দিও, শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু সেই সময়কার প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু আমরা সংবিধানের বিভিন্ন উৎস সম্পর্কে কিন্তু পড়বো। দেখো দক্ষিণ আফ্রিকা বলে একটা দেশ, দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধানে কি কি? ভারতের সংবিধান কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু ধার করে নেওয়া। দেখো দক্ষিণ আফ্রিকা যে দেশ সেখান থেকে নেওয়া হয়েছে এক নম্বর কি? সংবিধান সংশোধন পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট, যেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটা নেওয়া হচ্ছে কোথা থেকে? দক্ষিণ আফ্রিকা থেকে। দুই নম্বর দেখো কি? রাজ্যসভায় নির্বাচন বা সদস্য নির্বাচন, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? রাজ্যসভা সদস্য নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। দক্ষিণ আফ্রিকাতে দুটো নেওয়া হয় কি? সংবিধান সংশোধনের পদ্ধতি এবং রাজ্যসভায় সদস্য নির্বাচন। আর ব্রিটেন থেকে কি নেওয়া হয়? দেখো ব্রিটেন থেকে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ, ব্রিটেন থেকে নেওয়া হয়। এবং 1935 এর যে ভারত শাসন আইন সেখান থেকেও নেওয়া হয়েছে মোস্ট অফ দা। তাহলে ব্রিটেন থেকে নেওয়া হচ্ছে কি? সংশোধনীয় আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা আইনের প্রশাসন শাসন নেওয়া হচ্ছে, আইনের প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভা স্পিকারের কার্যাবলী এবং রাষ্ট্রের নিয়মতান্ত্রিক, রাষ্ট্রপতির নিয়মতান্ত্রিক প্রধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মোস্ট অফ দা কিন্তু নেওয়া হচ্ছে কোথা থেকে? যে ব্রিটেনের সংবিধান থেকে। কারণ ব্রিটেনে ভারতের রাজ করেছিল একটা সময় 200 বছর। তো আমাদের দেখো সংবিধান সংশোধনীয় আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে এক। তুই দেখো আইনের শাসন নেওয়া হচ্ছে কোথা থেকে? ব্রিটেন থেকে। আইন প্রণয়ন পদ্ধতি কোথা থেকে? ব্রিটেন থেকে নেওয়া হয়। একক নাগরিকত্বের ধারণা ব্রিটেন থেকে নেওয়া হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্রিটেন থেকে নেওয়া হয়। লোকসভা স্পিকারের কার্যাবলী ব্রিটেন থেকে নেওয়া হয়। রাষ্ট্রপতির নিয়মতান্ত্রিক প্রধান, এগুলো কোথা থেকে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল। চলো জার্মানি। এবার জার্মানি দেখো, জার্মানি থেকে নেওয়া হয়েছে কি? জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার কিন্তু রদ হবে সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা মনে রেখো। আচ্ছা কানাডা থেকে কি নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে যে এটাই, যেখান থেকে নেওয়া হয়েছে যে শক্তিশালী কেন্দ্র সহযোগের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। মানে শক্তিশালী হচ্ছে কেন্দ্র থাকবে, মানে কেন্দ্রের শক্তিশালী পাওয়ার থাকবে, এবং যুক্তরাষ্ট্র মানে যেমন আমাদের রাজ্য রয়েছে এবং হচ্ছে রাজ্যগুলো কার আন্ডারে থাকে? হচ্ছে দেশের আন্ডারে, আমাদের হচ্ছে কেন্দ্রে একজন শাসক থাকে তার আন্ডারে থাকে। তো সেই হিসাবে মানে আমাদের দেখো মানে এক তো পিএম থাকছে এবং 28টা রাজ্য, 28টা রাজ্যে 28টা কিন্তু সিএম রয়েছে। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু রাজ্যের সঙ্গে হচ্ছে কি কেন্দ্রের সম্পর্ক, যে কোয়াসি ফেডারেল গভর্নমেন্ট, এটার কথা কিন্তু বলা হয়েছে কোথায়? আমাদের কানাডার সংবিধান থেকে নেওয়া রয়েছে এটা। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, তাহলে কেন্দ্র এবং ক্ষমতার রাজ্যের মধ্যে যে ক্ষমতার যে বন্টন রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ দ্য পাওয়ার্স বিটুইন দ্য সেন্ট্রাল এন্ড দ্য স্টেটস গভর্নমেন্ট, এটা কথা নেওয়া হয়েছে যেটা কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কানাডার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? ডিস্ট্রিবিউশন অফ দ্য পাওয়ার বিটুইন দ্য সেন্ট্রাল এন্ড দ্য স্টেট নেওয়া হয়েছে কোথা থেকে? কানাডার সংবিধান থেকে। অবশিষ্ট ক্ষমতা বা রেসিডিয়াল পাওয়ার কেন্দ্রের হাতে অর্পণ করতে হবে। যা যা মানে এই দুটো ভাগ করে নেওয়ার পরে, কেন্দ্র এবং রাজ্যের যে ক্ষমতা ভাগ করে নেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে, সেই রেসিডিয়াল পাওয়ারটা কাকে দেওয়া হবে? দেওয়া হবে তোমার হচ্ছে যে কেন্দ্রের হাতে কিন্তু অর্পণ করা হবে। কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি এক, শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা কোয়াসি ফেডারেল গভর্নমেন্ট। 2 নম্বর কি? কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন বা ডিস্ট্রিবিউশন অফ দ্য পাওয়ার্স বিটুইন দ্য সেন্ট্রাল এন্ড দ্য স্টেট গভর্নমেন্টস। আর 3 নম্বর অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ বা রেসিডুয়াল পাওয়ার হচ্ছে কেন্দ্রের হাতে কিন্তু দিয়ে দিতে হবে। নেক্সট চলো, সোভিয়েত রাশিয়া।
সোভিয়েত রাশিয়া দেখো এখান থেকে নেওয়া হয়েছে মৌলিক দায়িত্ব, কি নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার্স প্ল্যান, 5 ইয়ার্স প্ল্যান নেওয়া হয়েছে। আর কি লোকসভা স্পিকারের কার্যবলী নেওয়া হয়েছে। তাহলে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে কি মৌলিক দায়িত্ব, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং লোকসভা স্পিকারের কার্যাবলী নেওয়া হয়েছে কি সোভিয়েত রাশিয়া থেকে। এবং অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কি যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট আর প্রস্তাবনার ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বেল। এগুলো কিন্তু মাথায় রেখো। আর আমাদের দেখো আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে 8509165031 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো যারা কিন্তু পেড ব্যাচে জয়েন করতে চাইছো। আমাদের পেড ব্যাচে কত সুন্দর লিখে লিখে পড়ানো হয়, তুমি যদি আসবে তোমার কত সুন্দরভাবে মানে ছবি এঁকে সমস্ত কিছু জিনিস ডেসক্রাইব করে পড়ানো হয়, তুমি একবার পড়লে আর ভুলবে না। এখানে যেমন যত পড়াচ্ছি তার থেকে বহু গুণে ভালো ওখানে পড়ানো হয়, ঠিক আছে? তুমি অবশ্যই কিন্তু ওখানে তুমি ভিজিট করে দেখো। নেক্সট চলো, আয়ারল্যান্ডের সংবিধান থেকে কি নেওয়া হয়? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয় দেখো রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি। তাহলে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয় কি রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি। দুই কি রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। আর 3 নম্বর নেওয়া হয় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। কয় জায়গায় নেওয়া হয়েছে? আমাদের নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে হচ্ছে কি ডিপিএসপি নেওয়া হয়েছে, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি। আর রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে তিনটে কয় থেকে নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে। কয় থেকে? আইরিশ কনস্টিটিউশন থেকে কিন্তু। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি নেওয়া হয়েছে? দেখো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে অনেকগুলো, সেগুলো কি কি? মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট, এক বিচার ব্যবস্থা স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরণ পদ্ধতি নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। প্রস্তাবনা বা প্রিয়াম্বেল নেওয়া হয়েছে ইউএসএ থেকে। লিখিত সংবিধানের ধারণা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। রাজ্যসভার চেয়ারম্যান রূপে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থাকবে, হ্যাঁ, যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ দা হচ্ছে কি রাজ্যসভা, সেটা কোথা নেওয়া হয়েছে? আমাদের নেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সুপ্রিম কোর্টের ধারণা নেওয়া হচ্ছে কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। রাষ্ট্রপতি সৈন্যবাহিনীর সর্বোচ্চ কমান্ডার, এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পিডিএফ পেতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8509165031। ওখানে তুমি কি করবে? 65031, ওখানে তুমি এটা হাই পাঠিয়ে দিচ্ছি আমি পিডিএফ গ্রুপে জয়েন হতে চাই, ঠিক আছে? নেক্সট চলো, এবার দেখো ভারত শাসন আইন থেকে কি নেওয়া হয়। দেখো ভারত শাসন আইন 1935, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বা সরি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 935, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে কি রাজ্যপাল। কি নেওয়া হয়েছে? রাজ্যপাল। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা আর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কয় থেকে নেওয়া হয়েছে? ভারত শাসন আইন 1935 থেকে। জাপান থেকে নেওয়া হয়েছে কি? জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্যাবলী পরিচালনা নিয়মাবলী। আর ফ্রান্স থেকে নেওয়া হয়েছে দেখো স্বাধীনতা সাম্য ও সৌভাতৃত্বের ধারণা, যেটা 1976 এ কিন্তু অ্যাড করা হয় 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। আর এটা ফ্রান্সের স্বাধীনতার সময় থেকে নেওয়া হয়েছে কবে? 1789 সালে কি ফ্রান্সের যে ফরাসি বিপ্লব হয়, সেই ফরাসি বিপ্লব থেকে কিন্তু এই ধারণা, ফরাসি বিপ্লব থেকে এই ধারণা নেওয়া হয়, ঠিক আছে? এবার আমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমরা কি করব? এমসিকিউ আলোচনা করব। এমসিকিউ দেখো আমরা এই যে চ্যাপ্টারটা পড়লাম, প্রত্যেকদিন আমরা সপ্তাহে হচ্ছে আমরা কি করব একদিন অন্তর অন্তর আমরা কি করব ক্লাসগুলো দেব তোমাদেরকে। এই সমস্ত ক্লাস সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেব। তার জন্য প্রত্যেকে আমাকে করব, হোয়াটসঅ্যাপ করি, তবে এখানে পলিটি তোমায় শেষ করিয়ে দেবো। দেখো তো আমাদের দেখো প্রথম প্রশ্ন রয়েছে কি যে প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো কোনটা? সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। প্রথম তোমাকে প্রিয়াম্বেলটা বইয়ের মধ্যে প্রথম যে কোনো বই আগে তার মধ্যে থাকে, প্রিয়াম্বেলটা তুমি পড়ে নেবে কি লেখা থাকে দেখো। সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, আর ডি সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতন্ত্র। কোনটা লেখা থাকে? প্রস্তাবনা অনুযায়ী কোনটা সঠিক নামকরণ? সঠিক নামকরণ হচ্ছে অপশন নাম্বার সি। কি লেখা থাকে? সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক। এই ওয়ার্ডটা কিন্তু ভারতের সংবিধানের কি প্রিয়াম্বেলের কিন্তু প্রথমে কিন্তু লেখা থাকে, প্রিয়াম্বেলে লেখা থাকে, ঠিক আছে? নেক্সট চলো,
ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে? আমেরিকা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড কোন দেশের সংবিধান থেকে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কথা নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মূলত অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, কি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যারা আমাকে হচ্ছে দেখছো তারা হচ্ছে আগে ওই আমি যে চ্যাপ্টার ওয়াইজটা করে দিলাম সেটা যদি তাহলে দেখে নাও, মানে যে পড়ে দিলাম সেটা পড়লে তুমি এখানে প্রশ্ন উত্তরগুলো তুমি অনায়াসে করতে পারবে। দেখো, ভারতীয় সংবিধানের সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে কবে? 1975 সাল, 1976 সাল, 1980 সাল, 1982 সাল। আমি একটু আগে আমি বলে দিয়েছিলাম সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে কবে? 1976 এ। 1976 এ কোথায়? 1976 এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে, আমাদের নেক্সট আমাদের প্রশ্ন দেখতে হবে, কি প্রশ্ন রয়েছে। 1950 সালে 26 জানুয়ারি ভারত কি স্বাধীন হয়েছিল? স্বাধীন হয়েছিল গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক এবং হচ্ছে নির্জোট, কোনটা হয়েছিল? দেখো 1950 সালে ভারতে কি হয়েছিল প্রত্যেকে তোমরা জানো, সেটা হচ্ছে ভারত কি হয়েছিল? প্রজাতন্ত্র হয়েছিল। কবে? 1950 সালে 26 জানুয়ারি। কারণ এই দিন ভারতের সংবিধানকে হচ্ছে কিন্তু কার্যকরী হয়। ভারতের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন of India became acted on 1950 26 of January। ঠিক আছে, নেক্সট হলো কোনটি, এটা কোনটি হবে? আচ্ছা, কোনটি হবে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? কোনটা নয়? যুক্তরাষ্ট্রের সরকার, এটা রয়েছে। আচ্ছা, বিচার বিভাগের স্বাধীনতা, এটা রয়েছে। আচ্ছা, এটা রয়েছে। পার্লামেন্টের সরকার রয়েছে। রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা, এটা তো ঠিক হবে, তো এটা কিন্তু ভুল। কোনটা রাইট অ্যান্সার? ডি ইজ দা রাইট অ্যান্সার কিন্তু। নেক্সট চলো, ভারতের সংবিধানকে ভারতের এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। হ্যাঁ, এর অর্থ কি? রাষ্ট্রের কোনো সরকারি ধর্ম নেই, রাষ্ট্রের সমস্ত ধর্মের বিরুদ্ধে, রাষ্ট্র সংখ্যালঘুদের আর্থিক সহায়তা করে এবং হচ্ছে উপযুক্ত কোনটি নয়। দেখো দেখো রাষ্ট্রের সমস্ত ধর্মের বিরুদ্ধে, এটা কিন্তু ভুল, মিথ্যা। রাষ্ট্রের সংখ্যালঘুদের আর্থিক সহায়তা করে সংখ্যাগরিষ্ঠ না, সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে কিন্তু আর্থিক সহায়তা করা হয় না। এবং হচ্ছে রাষ্ট্রে কোনো সরকারি ধর্ম নেই, এটাই কিন্তু রাইট। অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ, রাষ্ট্রে কোনো সরকারি ধর্ম নেই, এটা মানে হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ। ঠিক আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে কতবার তোমরা জানো? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কতবার হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনা সংশোধন করা হয়েছে? প্রিয়াম্বেল সংশোধন করা হয়েছে, অপশন নাম্বার হচ্ছে এ, একমাত্র একবার। কবে? 1976 এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। হ্যাঁ, এটাকে প্রিয়াম্বেলটাকে কি হচ্ছে? প্রিয়াম্বেলটাকে কিন্তু সংশোধন করা হয়েছে। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 26 নভেম্বর 1949 সালে, 26 জানুয়ারি 1950 সালে, 15 আগস্ট 1948 সালে, 26 নভেম্বর 1948 সালে। দেখো এখানে এটা তো নয়। আচ্ছা, 15 আগস্ট 1947 সালে কি হয়েছিল? ভারত ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল। ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, 26 জানুয়ারি 1950 সালে কি হয়েছিল? এটা হচ্ছে কি 26 নভেম্বর 1949 সালে কি হয়? ভারতের সংবিধান কিন্তু গৃহীত হয়। সংবিধান গৃহীত হয়। আচ্ছা, এটা হচ্ছে কি সংবিধান অ্যাক্টেড হয় কবে? অপশন নাম্বার বি, 26 জানুয়ারি 1949 সালে। এই ক্লাসের মধ্যে কিন্তু নোটের মধ্যে আমি বলে দিয়েছিলাম কিন্তু এটা। নেক্সট চলো, পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কোনটা? আমি যখন ক্লাস করাছিলাম তখন লিখিয়ে দিয়েছিলাম কোনটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, ইংল্যান্ডের সংবিধান, রাশিয়ার সংবিধান এবং ভারতের সংবিধান। কোনটা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান? তাহলে হবে কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সংবিধান সব থেকে বড় সংবিধান। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু মনে রাখবে এটা প্রথম সংবিধান, প্রথম লিখিত সংবিধান, প্রথম লিখিত সংবিধান।
ঠিক আছে, নেক্সট চলো। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকায় গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে? গ্রেট ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা বা ইংলিশ নাম কি? কনকারেন্ট লিস্ট। এটা কোথা থেকে গৃহীত হয়েছে? গ্রেট ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া। তাহলে কনকারেন্ট লিস্ট গৃহীত হয়েছে, অপশন নাম্বার কি হবে? কোনটা রাইট অ্যান্সার হবে প্রত্যেকে বলো। ভারতের সংবিধানে হচ্ছে কনকারেন্ট লিস্ট গৃহীত হয়েছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে কিন্তু গৃহীত হয়েছে। নেক্সট, ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নিয়েছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম, সেই ফেডারেল সিস্টেম কোথা থেকে নিয়েছে? ফেডারেল সিস্টেমটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো প্রত্যেকে? রাশিয়া, চীন, কানাডা, গ্রেট ব্রিটেন। ফেডারেল যে সিস্টেমটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কি? কানাডা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। ভারতের সংবিধানে উল্লেখিত এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ কোন আর্টিকেলে কত নম্বর হচ্ছে, কোন হচ্ছে দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ইংল্যান্ড, জার্মানি। সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হচ্ছে কোন দেশ থেকে? প্রত্যেকে বলো এটা কোন দেশ হবে অ্যান্সার। অপশন নাম্বার সি, ইংল্যান্ড হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের সংবিধান কি? পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান। দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান নয়, আচ্ছা বৃহত্তম অলিখিত সংবিধান না, পৃথিবীর বৃহত্তম সংবিধান সেটা বলা যেতে পারে না, কিন্তু বলতে পারি কি পৃথিবীর হচ্ছে বৃহত্তম লিখিত সংবিধান। হ্যাঁ, এটা এটা সঠিক তথ্যটা। ভারতের সংবিধানের ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেয়? সংবিধান সংশোধনের ধারণা, যে অ্যামেন্ডমেন্টের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়? অ্যামেন্ডমেন্ট আমি বলেছিলাম ক্লাস পড়াতে গিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু অ্যামেন্ডমেন্টের ধারণা নেওয়া হয়েছে। ভারতের সংবিধান প্রস্তাবনা, এই ধারণাটি কোথা থেকে নেওয়া হয়? প্রস্তাবনা ধারণা বা প্রিয়াম্বেল নেওয়া হচ্ছে কোথা থেকে? এটা নেয় কানাডা সংবিধান থেকে, ইতালির সংবিধান থেকে, ফরাসি সংবিধান থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান থেকে। দেখো প্রিয়াম্বেল আমি বললাম, প্রিয়াম্বেল কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? প্রিয়াম্বেল ভালোভাবে বললাম, প্রিয়াম্বেল কোন দেশ থেকে নেওয়া হয়? অপশন নাম্বার ডি, মার্কিন সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছিল। নেক্সট, ভারতের সর্বপ্রথম সংবিধান রচনা করা হয় কোন দেশে? ভারত, ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা। এর আগের প্রশ্নে বলে দিলাম, সর্বপ্রথম হচ্ছে সংবিধান মানে লিখিত সংবিধান রচনা করা হয় কোন দেশে? আমি আগে কিন্তু বলেছিলাম কোনটা, অপশন নাম্বার সি, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সর্বপ্রথম লিখিত সংবিধান করা হয়। দেখো ভারতের সংবিধান হলো কোনটা? যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক রাষ্ট্রপতি শাসিত। কেমন? ভারতের সংবিধান মূলত কি? যুক্তরাষ্ট্রীয় সংবিধান। ঠিক আছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি অলিখিত সংবিধান রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রিটেন হচ্ছে, পাকিস্তান, ভারত। কোনটার মধ্যে অলিখিত সংবিধান রয়েছে? কোন দেশের মধ্যে? এটা মনে রাখবে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রিটেনে কিন্তু অলিখিত সংবিধান রয়েছে। ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কোনটা? সংবিধান, সংসদ, সুপ্রিম কোর্ট, জনগণ। ভারতের সংবিধানের মূল ক্ষমতার উৎস আমি একটু আগে বলেছিলাম, দা পিপল বা জনগণ কিন্তু মূল ক্ষমতার উৎস, কিন্তু আমি বলেছিলাম। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখি, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটা 20 নম্বর প্রশ্ন, তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো, এবং তোমরা 20টা প্রশ্নের মধ্যে কত পেলে এটা কিন্তু তোমাকে জানিও, এবং ক্লাসটা কিন্তু কেমন লেগেছে, ক্লাসটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানিও, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। কারণ যদি ভালো লেগে থাকে অবশ্যই করো, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8509165031। কোর্সের বিষয়ে জানতে এবং হচ্ছে পিডিএফ গুলো পেতে অবশ্যই কিন্তু আমাকে যোগাযোগ করো। কালকে 24 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের কিন্তু মক টেস্ট সিরিজ, মক টেস্ট ব্যাচ। সেখানে যারা পার্টিসিপেট করতে চাও আমাকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু যোগাযোগ করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো। হ্যাঁ, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে কিন্তু ভালো থাকবে। টাটা, বাই বাই।